স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। মাঠের রাজনীতিতে আপাত বিরতি, তবু বিরাম নেই রাজনীতিবিদদের। ইফতার মাহফিল আর টেবিল বৈঠকে সরব তারা। জাতীয় নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের সামনে নতুন ধারা আর বিভিন্ন তথ্য নিয়ে হাজির হচ্ছেন প্রধান দুই দলের শীর্ষ নেতৃবৃন্দ। আজকের আলোচনার শিরোনাম তাই নতুন ধারার তথ্য। কথা বলতে আজ স্টুডিওতে আছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ ৬ আসনের সদস্য জনাব ইসরাফিল আলম, আছেন বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম এবং বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব জনাব মাহিবি চৌধুরী। স্বাগত আপনাদের। জনাব ইসরাফিল আলম, সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর আজ আপনাদের সাধারণ সম্পাদক আগামীতে ক্ষমতায় আসার কথা বলেছেন। গোপন ব্যালটের গণতন্ত্র চর্চায় নির্বাচনের কয়েক মাস আগে আপনারা বিজয় সম্পর্কে কিভাবে নিশ্চিত হলেন? এই জরিপ বিষয়ে আপনার কাছে কি কোনো তথ্য আছে? ধন্যবাদ খালিদ ভাই। আসলে যারা রাজনৈতিক দলের নেতৃত্ব দেয়, যারা অগণিত নেতা কর্মীদের পরিচালনা করে, নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, তাদেরকে আত্মপ্রত্যয়ী করার জন্য কখনো কখনো কিছু কিছু কথা, কিছু কিছু বক্তব্য উপস্থাপন করতে হয় এবং যার ভিতর দিয়ে নেতাকর্মীরা উজ্জীবিত হয়, নির্বাচনমুখী হয়, আন্দোলনমুখী হয়। তো আমি মনে করি এই ধরনের বক্তব্য আজকে নতুন নয়। এটা আপনি 50-60 বছর থেকে দেখবেন জাতীয় নেতারা এই ধরনের বক্তব্য দিয়ে আসছেন এবং সাম্প্রতিক অপোজিশন থেকেও দেওয়া হচ্ছে, সরকারি দল থেকে দেওয়া হচ্ছে। আমরাও বলি, যেমন আমি নির্বাচন এলাকা থেকে গতকাল সকালে এসেছি, প্রতিদিন ইফতার পার্টি হাজার হাজার নেতাকর্মী তাদেরকে সামনে বক্তব্য দিয়ে যাচ্ছে যে হতাশ হওয়ার কারণ নেই, আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করেন, আপনারা আমাদের উন্নয়নের প্রচার করেন, আমাদের সুশাসনের প্রচার করেন, আমাদের কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরবেন, নিশ্চয়ই আমরা ক্ষমতায়। ইসরাফিল ভাই, আমি তো এটা আমি মনে করি এই ধরনের জরিপের কথা যদি বাদ দেই, আপনি কি মনে করছেন যে আগামী নির্বাচনটি যদি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হয় তাহলে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন নির্বাচিত হবে? আপনি কনফিডেন্ট? অবশ্যই আমি আশাবাদী। জনগণ যদি আপনার এই আশা উন্নয়নের, জনগণ যদি সরকারের সুশাসনের যদি মূল্যায়ন করে, তাহলে নিশ্চয়ই বাংলাদেশ আওয়ামী লীগ এবং দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবার সরকার গঠন করব। আপনারা আশাবাদী? জনাব ব্যারিস্টার অসীম, নাসিরউদ্দিন আহমেদ অসীম, আপনার কাছে জানতে চাইবো যে আপনারা এই সজীব ওয়াজেদ জয়ের এই কথার মধ্যে ষড়যন্ত্রের গন্ধ কেন পেলেন? যে একটি চক্রান্ত এবং ষড়যন্ত্রের বক্তব্যটি বেশ শোনা যাচ্ছে। আমি আপনাকে একটু মনে করে দিতে চাই যে কয়েকদিন আগে মাত্র জনাব শামসুজ্জামান দুদু, যিনি বিএনপির একজন মুখপাত্র, তার কথাটাই মনে পড়ছে যে তিনি বলেছেন, অন্যরাও বলেছেন, তার কথাটা একদম স্পেসিফিক মনে পড়ছে আমার, যে তারেক রহমান সম্পর্কে সাবধানে কথা বলবেন, তিনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী। তিনি বা কি করে নিশ্চিত হলেন যে তারেক রহমানই ভবিষ্যতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, বা কি, কবে, কখন, কিভাবে? বাস্তবতাটা যেটা, বাস্তবতাটা মেনে নেওয়া উচিত। জি, বাস্তবতাটা এক জিনিস, তথ্য উপাত্ত, পারসেপশন, কনসেপ্ট, এগুলি আরেক জিনিস। বাংলাদেশের রাজনীতিতে, এই উপমহাদেশের রাজনীতিতে যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট থেকে জনাব শামসুজ্জামান দুদু যেটা বলেছেন যে হ্যাঁ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে কখনো, তাহলে তারেক রহমানও একসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। উনি এটাই মিন করেছেন। ভেরি সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, মানে প্লেন রিডিং যেটাকে বলি, এটা একটা অংশ। এ নিয়ে আমি আর নতুন করে বলার কোনো অপেক্ষা আমি আছে বলে মনে করি না। আর একটা জিনিস আছে যেটা জনাব সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যকে নিয়ে আপনার যে ষড়যন্ত্রের কথা বলা হয়েছে, আমি একটু অতীতের প্রসঙ্গটা টানতে চাই। আমার দলের যে যিনি এখন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, জনাব সজীব ওয়াজেদ জয় যেদিন রাজনীতিতে পদার্পণ করার প্রথম দিনে সংবাদটা যখন জানলেন, তারেক রহমান সাহেব তাকে কিন্তু ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়েছেন। এটা রাজনৈতিক সংস্কৃতিতে নতুন মাত্রা বলেন, বা আপনার যেটা হওয়া উচিত আমাদের সংস্কৃতিতে, তারই একটা অংশ উনি পালন করেছেন। বাস্তবতা হচ্ছে আসার পরে, এটা বাংলাদেশে আসার পরে, কারণ বাংলাদেশে তো উনি বাংলাদেশের সন্তান, তো সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের সন্তান। যদি বিদেশে থাকেন, লেখাপড়া যেখানেই করেন না কেন, রাজনীতিতে যখন উনি আপনার অনুপ্রবেশ ঘটেছিল, এবং প্রথম আমার যতটুকু মনে পড়ে উনি বোধহয় সাধারণ সদস্য পদ নিয়েছিলেন। যে এখনো সাধারণ সদস্য পদে এখনো পর্যন্ত সেটা আছেন। যাই হোক, সাধারণ সদস্য পদে থেকে, কিন্তু আমার একটু সাল নিয়ে একটু গোলমাল হচ্ছে। আমি যতদূর জানি যে সজীব ওয়াজেদ জয় রাজনীতিতে এসেছেন 2009 সালে, সাধারণ সদস্য পদ নিয়েছেন। একটা কথা আমি আপনাকে বলি, কি সেগুলো আরো আগে আছে? আমার মনে হয়, হ্যাঁ, আমি যদি ভুল না করি, তাহলে আমি ভুল। আরেকটা কথা আছে, সম্ভবত 2003 সালে, সেটা আমি বলছি, তখন তো জোট সরকার ক্ষমতায় ছিল। রাজনীতিতে ওনারা কবে এসেছেন এই কথাটা যদি আপনি বলেন, রাজনীতিতে ওনারা জন্মের পর থেকে এসেছেন, আপনাকে এটা মানতেই হবে।
জি। কথাটা হচ্ছে যে রাজনীতিতে ব্যক্তিগতভাবে অবস্থানটা কখন তৈরি করেছেন, নিজের যোগ্যতা দিয়ে কতটুকু রাজনৈতিক উত্থান কিংবা আবির্ভাব ঘটাতে চান বা পথ চলা শুরু করতে চান, সেটা একটা বিবেচ্য বিষয়। এই বিষয় নিয়ে আমার কোনো বিতর্কের প্রয়োজন নেই। একটা কথা হচ্ছে যে ওনার কাছে তথ্য আছে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, এই কথাটার কারণটা হচ্ছে তথ্য যদি থেকে থাকে, উনি তো বিদেশি লেখাপড়া করেছেন, উচ্চশিক্ষিত, আপনার অ্যাটলিস্ট যে অ্যানালিসিস করার ক্ষমতা যদি কারো থাকে সুস্থ মস্তিষ্কের একজন মানুষের, আপনার বিগতকালে সাম্প্রতিককালে যে কটা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, বড় সিটি কর্পোরেশন কিছুদিন আগে, এর বেশ কয়েক বছর আগে চট্টগ্রামে হয়েছে, কুমিল্লাতে হয়েছে, নারায়ণগঞ্জেও আওয়ামী লীগের প্রার্থী হেরে গিয়েছেন, তাতে তথ্য কিন্তু আসা উচিত ছিল। উনি আবার মনে করেন যে ডিজিটাল টেকনোলজির একজন প্রবক্তাদের একজন, তো সেই ক্ষেত্রে আমরা যেটা বিশ্বাস করেছি, তথ্য বলে দেওয়া উচিত ছিল যে 30 ভাগের নিচে যেই আওয়ামী লীগ আপনার 45 ভাগের উপরে ভোট পেয়েছিল 2008 সালের নির্বাচনে, এখন যখন আপনার 30% নিচে ভোট নেমে যায়, তাহলে তথ্য হওয়া উচিত ছিল যে গোপালগঞ্জে 3 সিট বাদে আর কোনো সিট থাকার কথা না। আমার কাছে মনে হয় যে উনি বোধহয় আপনাদের তথ্যের উপর বেশি বা বক্তব্যের উপর বেশি নির্ভর করছেন, এই কারণে যে আপনারা বলছেন যে সিটি কর্পোরেশন নির্বাচন আর জাতীয় নির্বাচন আসলে অনেক আলাদা, ওটাকে হিসাবে নেওয়ার দরকার নেই, উনি বোধহয় হিসাবে নেন নাই। তবে উনি বোধহয় হিসাবে নেন। এবারকার যে নির্বাচনগুলো হয়েছে, জি, এবারকার নির্বাচনে আপনিও তো রিপোর্টিং করেছেন, আমি দেখেছি, প্রার্থীদের সঙ্গে আপনিও কথা বলেছেন, তুলনামূলকভাবে প্রার্থীরা কে কেমন ছিলেন, আমি সেই বিতর্ক নতুন করে তৈরি করব না। কে কতটুকু যোগ্য ছিলেন, মানুষের যে রিফ্লেকশন যেটা এই নির্বাচনের মধ্য দিয়ে, সেটা হচ্ছে সরকারি দলকে প্রত্যাখ্যান করা, নট দ্যাট দ্য সিটি কর্পোরেশন নির্বাচনে স্থানীয় প্রতিনিধিকে নির্বাচন করা, এটার যে রিফ্লেকশন, এটা বাস্তবতা, এটা আপনিও বোঝেন, জনগণও বোঝে। সেই ক্ষেত্রে তথ্যের কথা আমি যখন বলি যে ক্ষমতায় আসবে, যেমন আগে আমরা যারা ওই যে আতি নেতা পাতি নেতা, আমাদের নেতা নেত্রীরা যেটা বলেন, যদি ভুল করেও থাকেন আমরা কিন্তু ওনাদের সাফাই গেয়েই যাই, এটাই কিন্তু আমাদের, আমি এটা একটা বাস্তবতা। আপনি দেখেন, আমরা জনাব সজীব ওয়াজেদ জয় আমি কোনো সম্মান করি, শ্রদ্ধা জানাই, কারণ উনি বাংলাদেশের রাজনীতিতে আসবেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে আসবেন, এবং একদিন দেখা গেছে উনিও প্রধানমন্ত্রী হবেন, জি, এটাও আমি আজকে বলতে পারি। কিন্তু কথাটা হচ্ছে যে আপনি রাজনীতি শুরু করবেন, তাহলে আপনাকে অন্তত, আমি ওনাকে অনুরোধ করব যে ওনার মা থেকে অন্তত মনে করেন যে খুব বেশি কিছু শেখার দরকার নেই, বাংলাদেশের জনগণের কাছে পৌঁছলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তো সেই ক্ষেত্রে ওনার মাও ওনার সন্তানের প্রতি নিশ্চয় মায়ের মমত্ববোধ যেটা, সেটা থেকে উনি ওনার ছেলে যেটা বলেছেন সেটাকে উনি কভার করেছেন, যে তথ্য বলতে কি, তথ্য বলতে জরিপ। ওনারা এখন কিন্তু খুব উঠে পড়ে লেগেছেন যে জরিপ, জনমত জরিপ, ভালো কথা। মার্চ মাসে প্রথম আলোতে একটা জরিপ এসেছিল, 90% মানুষ তত্ত্বাবধায়ক সরকারের কথা, মাননীয় প্রধানমন্ত্রী সেটা জানার পরে তুড়ি মেরে আপনারা উড়িয়ে দিলেন যে এগুলি কিছু আসা যায় না। তাহলে কোন তথ্যের ভিত্তিতে? আরেকটা কথা, আমার একটা আবেদন ওনার কাছে, জনাব সজীব ওয়াজেদ জয়ের কাছে, যে তথ্য যদি থেকে থাকে ওনাদের দল ক্ষমতায় আসবে জনমত জরিপে, তাহলে আপনি আপনার মাকে অনুরোধ করেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা দিয়ে দেন। আচ্ছা, এই বিতর্ক শেষ হয়ে যাবে। এই প্রসঙ্গে আমরা আলোচনা আসবো। জনাব মাহিবি চৌধুরী, আওয়ামী লীগের দিন বদলের সনদ ডিজিটাল বাংলাদেশ স্লোগানের পর বিএনপি এবার একটি নতুন স্লোগান নিয়ে আসলো, সেটা হচ্ছে, বা নতুন কথা নিয়ে আসলো, যেটা নতুন ধারার সরকার। বিকল্প ধারা নামটির মধ্যে নতুন ধারা রাজনীতি, নতুনভাবে রাষ্ট্র চালানোর সম্ভাবনা নিহিত। এখন পর্যন্ত বাস্তবে আপনাদের অর্জন কি? রাজনীতি সংস্কৃতি বদলে কতটুকু করতে পেরেছেন বা কতটুকু বদলাতে পেরেছেন? এর আগের বিষয়ে মনে হয় বক্তব্য দেওয়ার আমার তাহলে সুযোগ না, আপনি বলতে পারেন। আমি শুধু খুব সংক্ষেপে বলবো। অসীম ভাইয়ের বক্তব্য শুনলাম, ইসরাইল ভাইয়ের বক্তব্য শুনলাম। এখানে কনফিউশনের আসলে কিন্তু কোনো কারণ নাই। সজীব ওয়াজেদ জয় যে কথাটি বলেছেন, আমার কাছে মনে হচ্ছে উনি বাংলায় বক্তব্য রেখেছেন, তো ওখানে হয়তো ওনার কিছু সমস্যা ছিল, ঠিক সঠিকভাবে হয়তো তিনি নিজেকে উপস্থাপন করতে চেয়েছিলেন, পারেননি। বাট এখানে যেই জায়গাটায় কনফিউশনটা তৈরি হয়েছে, আপনি দেখবেন একটু আগে ইসরাইল ভাই যখন বক্তব্য রাখলেন, ওনার বক্তব্য কোট আনকোট উনি একটা সময় বললেন যে না, অবশ্যই হতাশার কোনো কারণ নেই, আমরা কর্মীদেরকে এখন উন্নয়নের কথা বলতে হবে, উন্নয়নের কথা জনগণকে তুলে ধরতে হবে এবং জনগণকে আবার আওয়ামী লীগ মুখী করতে হবে, উন্নয়নের পক্ষে চাঙ্গা করতে হবে। এর বক্তব্যের মাধ্যমে বোঝা যায় হতাশা কিন্তু বিরাজমান। সেজন্যই কথা হচ্ছে হতাশার কোনো কারণ নেই ভাই, এটার কথা বলো সেটার কথা বলো, হতাশা দেখাও না। তার মানে there is an understanding যে হতাশা আছে। হতাশাটা কেন আছে তাহলে? তাই আপনি যদি একদিকে বলেন আমার হতাশা আছে, আবার আরেকদিকে বলেন তথ্য আছে সবাই আওয়ামী লীগকে ভোট দিবে, তাহলে কোথায় হতাশা? সবাই না, আওয়ামী লীগ জিতবে। আওয়ামী লীগ জিতবে যদি 265 আসনে জিতবে, 151 তে জিতবে। ভাই let us call spade spade। আপনি যদি এক মুখে বলেন যে আমার জরিপে আছে আওয়ামী লীগ জিতবে, তাহলে হতাশার কথা বলেন কেন? কোথায় হতাশা? আপনি চাঙ্গা থাকবেন এখন। আপনি যখন জানেন, আপনি বলছেন হতাশার কথা, হতাশা থাকবে, কর্মীদেরকে মাঠে মাঠে নামতে হবে, উন্নয়নের কথা বলতে হবে, তার মানে there is a risk যে আওয়ামী লীগ জিতে না পারে। আবার আপনি বলছেন আমার কাছে তথ্য আছে আমি জিতে যাব। এই জায়গায় কনফিউশনটা তৈরি হয়েছে। ইউ ক্যানট হ্যাভ সোনার পাথর বাটি, হয় সোনার বাটি অথবা পাথর বাটি। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2, এই সিটি কর্পোরেশনের যে 4টি সিটিতে নির্বাচন হলো, এই নির্বাচনের আগে
তাদের কাছে কি জরিপ ছিল? তাদের কাছে কি জরিপ ছিল আওয়ামী লীগের ভরাডুবি হবে? আমি কিন্তু আওয়ামী লীগের কোন নেতাকর্মীর মুখে নির্বাচনের আগের দিন পর্যন্ত শুনি নাই এমন কোন জরিপ আছে। সজীব ওয়াজেদ জয় সাধারণত যে ধরনের জরিপের উপর নির্ভর করে বলেন, ওনাদের একটা নিজস্ব আলাদা সংস্থা আছে, আমি যতদূর জানি সুচিন্তা ফাউন্ডেশন, যারা সবসময় জরিপগুলো করে থাকে। তাদের জরিপে কিন্তু সিটি কর্পোরেশনের ব্যাপারে তারা নিশ্চিত ছিল আওয়ামী লীগ জয়লাভ করবে। বরং হতাশাটা সজীব ওয়াজেদ জয়ের ওখানে থাকা উচিত যে আমাকে যারা জরিপের ফলাফল দিচ্ছে তাদের জরিপ সঠিক হচ্ছে না। সেখানে সেই জরিপের উপর ভিত্তি করেই একদিকে তিনি হতাশার কথা বলে কর্মীদেরকে চাঙ্গা করার চেষ্টা করছেন, আবার বলছেন আমার কাছে তথ্য আছে। এইখানে কনফিউশন তৈরি হয়েছে। সেই জন্য আমার মনে হয় এই ধরনের বক্তব্য রয়েছে। ষড়যন্ত্রের কোনো গন্ধ এখানে আছে কিনা আমি জানি না, বাট ইয়েস আই ওয়াজ কনফিউজড। উনি কি বলতে চাচ্ছেন? একদিকে বলছেন হতাশার কোনো কারণ নাই, তোমরা আগায় যাও, চাঙ্গা হও, আবার বলছেন তথ্য আছে, আমরা জিতবই। তাহলে তো হতাশার প্রশ্নই আসে না। আই হোপ আই মেড মাই পয়েন্ট ক্লিয়ার। নাও কাম টু নাম্বার 2, নতুন ধারা রাজনীতি। আপনি যদি বলেন যে বিকল্প ধারার অর্জন কি, এখন রাজনীতিতে অর্জন বলতে যদি বোঝা যায় আমি নির্বাচনে জিতেছি কিনা, কয়টা সংসদ সদস্য পদ পেয়েছি, দ্যাটস ওয়ান অর্জন। রাজনীতিতে এই অর্জনটাও ইম্পর্টেন্ট। আরেকটা অর্জন যদি বলেন, বিকল্প ধারা রাজনীতিতে অনুপ্রবেশের পর আমরা বিরোধী দলে থাকা অবস্থায় সবসময় হরতাল বিরোধী একটা অবস্থানে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো। এমনকি মহাজোটেও যখন আমরা আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ আন্দোলন করেছি, যে মুহূর্তে হরতালের কর্মসূচি ছিল আমরা আস্তে পিছিয়ে এসেছি। অন্যান্য সমস্ত কর্মসূচি যখন বলা হয়েছে রাজপথ অবরোধ হবে, আমরা বলছি রাজপথ অবস্থান হবে। বলেছে হরতাল হবে, আমরা বলছি সহিংসতায় যাব না। সো আমরা কিন্তু সেই চেষ্টা করে এসেছি। এবং সারা দেশে আজকে হরতালের বিপক্ষে যে একটা জনমত, এমনকি বিরোধী দল নিজেও কিন্তু বলছে হরতালটা আসলে সলিউশন না, বাট আদার কোনো পলিটিক্স এখন পাওয়া যাচ্ছে না, ইনস্ট্রুমেন্ট পাওয়া যাচ্ছে না। অতএব বিকল্প ধারা এখানে একটা অর্জন রয়েছে। আমরা পলিটিক্যালি রাজনৈতিক দল এবং জনগণকে একটা জায়গা আনতে পেরেছি যে হরতাল আসলে সলিউশন না। এই বোধোদয়টা আজকে সমস্ত রাজনৈতিক দলের হয়েছে। দ্যাটস নাম্বার 1। নাম্বার টু, বিকল্প ধারা মহাজোটে অন্তর্ভুক্তির পর আমরা কিন্তু সবচেয়ে প্রথম, প্লিজ ট্রাই টু, আমি একটু আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি, 2007 সালের 1/11-এর পর আমরা সবচেয়ে প্রথম একেবারে এই নাম উচ্চারণ করে দিন বদলের কথা বলে আমরা একটা টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে ইয়াঙ্গার জেনারেশনের মনের কথা দিয়ে একটা দিন বদলের রাজনীতি দেওয়ার চেষ্টা করেছিলাম। আমরা খুব ছোট দল, আমরা পারি নাই, আমাদের বক্তব্য সেগুলো ছিল। আওয়ামী লীগ অনেক বড় দল, তারা সেটাকে ক্যারি করেছে, তাদের কর্মী বাহিনীর রাজপথে একেবারে তৃণমূল পর্যন্ত কথাকে পৌঁছে দিতে পেরেছে। দিন বদলের সনদের মূল মালিকানা আওয়ামী লীগের কাছে চলে এসেছে। পারুক না পারুক, দিন বদলের প্রয়োজনীয়তা আওয়ামী লীগ বুঝতে পেরেছে। আমি মনে করি বিকল্প দলের এখানে একটা পজিটিভ একটা কন্ট্রিবিউশন আছে। আজকেও কিন্তু আমরা যখন বিএনপির সাথে আজকে ঐক্যবদ্ধ আন্দোলন করার চেষ্টা করছি, একত্রিত হয়ে কাজ করার চেষ্টা করছি, আমাদেরকে অনেকেই প্রশ্ন করে যে বিএনপি আপনাদের উপর এত অত্যাচার করেছে, আদায় করছে। আমরা কিন্তু এই কোশ্চেনগুলি যখন আমরা করি, আমরাই কিন্তু আসলে কন্ট্রাডিক্টরি কথা বলি। আমরাই কিন্তু বলি যে দুই নেত্রী একসাথে বসতে পারেন না, কেন দুই দল একসাথে হাত মিলিয়ে কাজ করতে পারেন না। আবার আমরা যখন আমাদের মধ্যে যে সংঘাত ছিল সেটাকে মিটে একসাথে বসার চেষ্টা করি, তখন সেটার সমালোচনা করি আমরা। তো আমরা আসলে দুই ধরনের কথাই বলি। এখানে আমি মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমার ব্যক্তিগতভাবে আমার যখন কথা হয়েছে, উনি কিছু কিছু জিনিস আমাকে সুস্পষ্টভাবে এবং ওনার বক্তব্যের মধ্যে দেখবেন সুস্পষ্ট কয়েকটা জিনিস দেশনেত্রী বেগম খালেদা জিয়া উল্লেখ করেছেন, যেটা আমরা বিকল্পধারা রাজনীতি সবসময় বলে এসেছি। 1 নম্বর, উনি বলেছেন আর বিভক্তির রাজনীতি নয়, কোট অ্যান্ড কোট ঐক্যের রাজনীতি করতে হবে। তার মানে প্রচলিত রাজনীতিতে যে বিভক্তির রাজনীতি আছে, সে তার বদলে তিনি নতুন ধারার রাজনীতির মাধ্যমে একটা ঐক্যের রাজনীতি করার চেষ্টা করছেন, বলছেন চেষ্টাটা আছে। সেটা কিভাবে ফলপ্রসূ হবে সেটা আমরা অবশ্যই পরবর্তীতে আপনার প্রশ্ন থাকবে। 2 নম্বর, আমি নতুন ধারা একটু ব্যাখ্যা করি 1 মিনিটে। এক হচ্ছে গিয়ে বিভক্তির রাজনীতির বদলে ঐক্যের রাজনীতি। 2 নম্বর, সংঘাতের রাজনীতির বদলে শান্তির রাজনীতি, আলোচনার রাজনীতি, সমঝোতার রাজনীতি। 3 নম্বর, পেশি শক্তি ও কালো টাকার রাজনীতির বিকল্প হিসেবে নতুন ধারায় থাকবে মেধাভিত্তিক রাজনীতির চর্চা। আবেগের রাজনীতির বদলে আপনি যে তিনটি কথা বলছেন, সেই তিনটি কথাকে এখন আপনি যে বিএনপি জামাত সংক্রান্ত যে জোট, যার সাথে আপনার এখন একটা নৈকট্য সৃষ্টি হয়েছে, আপনি যদি জোট নাও বলি, আপনি যে তিনটি কথা বলছেন সেই তিনটি কথাকে এখন আপনি যে বিএনপি জামাত সংক্রান্ত যে জোট, যার সাথে আপনার এখন একটা নৈকট্য সৃষ্টি হয়েছে, আপনি যদি জোট নাও বলি, আমি নৈকট্যের কথা বলছি। নৈকট্য সৃষ্টি হয় নাই, হ্যাঁ, কাছাকাছি আসছেন, আমরা অনেক কাছাকাছি এসেছি বিএনপির সাথে। বিএনপির যে আলাদা জোট আছে, সেই জোটের সাথে আমাদের কিন্তু কোনো রকম ওটা কি ঠিক আলাদা করা যাবে 100 বার। আপনি যদি মহাজোটে 14 দলের সাথে কিন্তু এরশাদ সাহেব নাই,
মহাজোটে যদি 14 দলের বাইরে এরশাদ সাহেবের সাথে হতে পারে, তাহলে কেন বিকল্পধারা বা বঙ্গবীর কাদের সিদ্দিকীকে সাথে নিয়ে বিএনপির আলাদা জোট হবে না? আমার মনে হয় যেটা 18 হতেই দলকে পারে, পাশে রেখে। আমার মনে হয় যেটা হতেই পারে। আমরা এটা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমাদের একজন দর্শক মোহাম্মদ এ আরাফাত উনি বলেছেন, আমার মনে হয় নাসিরউদ্দিন অসীম ভাইয়ের উদ্দেশ্যে উনি বলেছেন যে তারেক রহমান গ্রিটেড জয় উইথ ফ্লাওয়ার বাট লেটার অন ট্রাই টু কিল জয়স মাদার বাই, মানে পড়তে পারছি না আমি, গ্রেনেড পেল্টিং গ্রেনেড এন্ড ক্রিয়েটেড জজ মিয়া। আমার ধারণা যে পরে আপনি এটা নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা করবেন। আমরা এটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি এই অনুষ্ঠানে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব ইসরাফিল আলম, আপনি অন্য একটা বিষয় আপনার কাছে আসতে হচ্ছে, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন 5 সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজন করে অনেক প্রশংসিত হয়েছে নির্বাচন কমিশন, কিন্তু এখন যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সেটা সংশোধনের জন্য তাদের কার্যক্রম নিরপেক্ষতাকে অনেকটাই প্রশ্নবিদ্ধ করছে। এটা মানে আমাদের মধ্যে আমরা যে দেখতে পাচ্ছি। তো এই সব কার্যক্রমে আপনার মূল্যায়ন কি? আরপিও সংশোধনের যে উদ্যোগ গ্রহণ করেছে নির্বাচন কমিশন, তাকে নির্বাচন কমিশনটা সার্চ কমিটির মাধ্যমে তৈরি করা হয়েছে। এটা একটা আমি মনে করব সাংবিধানিক প্রতিষ্ঠান। যতক্ষণ পর্যন্ত এই আরপিও সংশোধনের আরপিওটা চূড়ান্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো মন্তব্য করব না, এবং আমি মনে করি কারোই করা উচিত না। আজকে এটা আন্ডার প্রসেস। আপনি যদি আজকে আমি একটু দৈনিক প্রথম আলোর লিড স্টোরি হেডিংটা যদি নির্বাচন কমিশন নিজেকে দুর্বল করতে চায় এরকম মনে হচ্ছে বিশ্লেষকদের, আপনি লক্ষ্য করেছেন না? তাদের পক্ষ থেকে এটা চূড়ান্ত করা হয়নি, তারা কাজ করছে, তারা এটা নিয়ে সংশোধনের কার্যক্রম করছে। এটা চূড়ান্ত হলে তখন আমরা মন্তব্য দিতে পারবো এবং প্রত্যেকে দিতে পারবে। তো ওই পর্যায়ে দেওয়াটা উচিত, কারণ আগে থেকে বিতর্ক সৃষ্টি করা একটা ভালো জিনিসও নষ্ট হয়ে যেতে পারে। আমি একটা বিষয় বলবো, মাহি ভাই বলেছেন একটা কথা যে ওই বিকল্প ধারার রাজনীতি, হ্যাঁ, আমি একটি কথা বলবো। উনি পরাবার বলেছেন যে বিএনপির সাথে তাদের সংঘাত ছিল, হ্যাঁ, সেটা আবার সমঝোতা হচ্ছে। আসলে সংঘাতটা স্বার্থের ছিল না আদর্শের ছিল আমি জানি না। যদি আদর্শগত কোনো সংঘাত সে সময় হয়ে থাকে তাহলে আমি মনে করব যে বিএনপির সাথে সমঝোতা করার তেমন কোনো সুযোগ তাদের আছে বলে আমি মনে করি না। কারণ বিকল্পধারা জন্মই হয়েছিল সে সময় পত্রিকা মিডিয়া আমরা দেখেছি যে 4 দলীয় জোট সরকারের এবং হাওয়া ভবনের দুর্নীতি, দুঃশাসন, রাষ্ট্রীয় সন্ত্রাস এসবের বিরুদ্ধে কথা বলে, এবং সেসব পেপার কাটে অনেকগুলো আছে। কর্নেল উনি সাহেবের, মহামান্য রাষ্ট্রপতি সাবেক, বিশেষ করে মাহবুব চৌধুরীর পিতা মুরব্বী ওনার এবং সিনিয়র নেতাদের বক্তব্য কিন্তু আছে, এবং তারা যে ভাষায় সে সময় 4 দলীয় জোট সরকারের বিরুদ্ধে দিয়েছে, তাদের হাবভাব সম্পর্কে দিয়েছে, আমার মনে হয় অন্যান্য রাজনৈতিক দল এত কঠোর, এত গোছালো, এত সুসংগঠিত বক্তব্য কিন্তু দিতে পারেনি। সেই অভিযোগগুলো কিভাবে তিরোহিত হলো, অবমোচন হয়ে গেল আমি জানি না, না তারাই পরিবর্তন হয়ে গেলেন আমি বলতে পারবো না। এই ব্যাপারে আমার মনে হয় আমি একটা রাজনৈতিক দলের কর্মী না, আমি দেশের উত্তর দিব। আমি আসলে একটা প্রশ্নটা বুঝতে পারিনি দেখে বলছি। ইসরাফিল ভাই বলেছেন যে বিএনপির সাথে আমাদের সংঘাতটা আদর্শের ছিল, এটা আপনি বলেন নাকি ব্যক্তিগত ছিল? তাদের সাথে আমাদের সংঘাত ছিল, ওকে রাইট, আদর্শের কিনা। আর যে অভিযোগগুলো ছিল সেটা কোনো আদর্শিক কোনো অভিযোগ ছিল কিনা উনি ব্যাখ্যা করে বলতে পারবো যে সংখ্যাটা আদর্শিক ছিল কিনা। বিএনপির সাথে আদর্শের সংখ্যা কখনোই ছিল না, যে মানে তাহলে এটা ব্যক্তিগত সংখ্যা ছিল, স্বার্থের সংখ্যা ছিল। উনি প্রশ্ন করেছেন কিছু বিএনপির দেশ পরিচালনায় কিছু ব্যর্থতার জন্য আমরা বিএনপির সাথে ব্যর্থতা এবং দুর্নীতির ব্যাপারে যেটা উনি সত্য ছিলেন, কারেক্ট, কিন্তু সেখানে বিএনপির সাথে মূল আদর্শের জায়গায় আমাদের সংঘাত কোনো আদর্শের জায়গায় সংঘাত ছিল না। ঠিক আছে, আমি তো যে অভিযোগগুলো করে বিকল্প ধারা মানে তৈরি হলো সেই অভিযোগগুলো থেকে কি বিএনপি মুক্ত হয়ে গেছে? সেটা নিশ্চয়ই মাহি ভাই বলবেন। ইসরাফিল ভাই, আপনি যদি আমাদেরকে একটু 30 সেকেন্ড একটু বলতেন যে মাহি ভাই বলছিলেন যে হতাশা থাকলে মানে মানে চাঙ্গা করার উদ্দেশ্য থাকলে আবার তথ্যের কথা আমি একটা কথা বলি, শুনে রাজনীতি খুব প্র্যাকটিক্যাল জিনিস, এটা খুবই বাস্তবসম্মত বিষয়। এটা আবেগ থাকবে কিন্তু বাস্তবতা বিবর্জিত কোনো মানুষ কিন্তু রাজনীতি করতে পারবে না। রাজনীতি করতে পারবে কিন্তু সফল হতে পারবে না। সারা জীবন রাজনীতি করতে করতে কবরে চলে যাবে, ইউনিয়ন পরিষদের মেম্বারও হতে পারবে না যদি বাস্তব থেকে সে দূরে এসে রাজনীতি করে। আমি এই জন্য বলছি 4টি সিটি কর্পোরেশন নির্বাচন, তারপরে নারায়ণগঞ্জ সহ বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের, সমর্থিত প্রার্থীদের পরাজয়ের কারণে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যে একটা হতাশা, তাদের মধ্যে যে একটা দোদুল্যমানতা কাজ করছে আগামী নির্বাচনকে নিয়ে, এটা আপনি অস্বীকার করবেন কিভাবে? এটা অস্বীকার করার তো কোনো কারণ না। আমরা প্রতিদিন হাজার হাজার সদস্য নেতা কর্মীদের সাথে কথা বলি, তাদের প্রতিক্রিয়াগুলো আমরা জানতে পারি বলে আমি বলছি যে হতাশা আছে, এবং এই হতাশাটা কিন্তু দূরীভূত করার মতো।
ইসরাফিল আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আরেকজন দর্শক সাখাওয়াত, উনি বলেছেন যে অসীম ভাইয়ের কাছে একটু প্রশ্ন, অসীম সাহেবের কাছে প্রশ্ন, যদি 4টি সিটি কর্পোরেশন ইলেকশন নিয়ে এত কনফিডেন্ট থাকেন তাহলে কেয়ারটেকার গভর্নমেন্ট কেন চান? আপনি নিশ্চয়ই এই প্রশ্নটি, আমার একটি প্রশ্ন আছে সেটি যদি আপনি একটু দেখতেন, যে বেগম খালেদা জিয়া বলেছেন যে ক্ষমতায় গেলে নতুন ধারা সরকার করবেন। আমরা আসলে অনেক আপনাদের জ্যেষ্ঠ নেতাদের কাছে জানতে চেয়েছিলাম, তারা কেউ আসলে স্পেসিফিক কোনো কিছু কোনো সংবাদ মাধ্যমের কাছে এখন পর্যন্ত বলেন নাই। নতুন ধারা বলতে কি বোঝানো হয়েছে, আপনি যদি এটাও একটু আলোকপাত করতেন সংক্ষিপ্ত সময়। আপনার সিনিয়র নেতারা যেটা এখনো জানেন না, এবং প্রথম কথা হচ্ছে যে আমি একটা কথা বলি, যে বিষয়টা নিয়ে এখনো কিন্তু আলোচনা হয়নি স্থায়ী কমিটিতে কিংবা সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা হয়নি। এই ব্যাপারটা মানে জানার সুযোগ আমার হওয়ার কোনো কারণই নেই। আচ্ছা, তবে আমি যেটা অনুমান করতে পারি, আমি একটা জিনিস অনুমান করতে পারি, যে নতুন ধারা রাজনীতি বলতে যে যুগোপযোগী, আচ্ছা, বাংলাদেশে সংঘাতের রাজনীতি আর নয়। আমাদের মাঝে যে অসহনীয়, অসহিষ্ণু, পরস্পরের প্রতি যে শ্রদ্ধা বোধের অভাব, আপনার সকলকে নিয়েই যে দেশ পরিচালনা করা যায়, উনি সেটারই কিন্তু ইঙ্গিত দিয়েছেন আমার মনে হয় খুব স্পষ্টভাবে। আমি এটা বলছি, এবং জনাব তারেক রহমান গত কিছুদিন আগে, কয়েকদিন আগে, মানে গেল সপ্তাহে আপনার লন্ডনে আপনার একটা ইফতার পার্টিতে উনি কিন্তু অনেকগুলো বিষয়ের উপরে বক্তব্য দিয়েছিলেন, যেটাকে প্রায় এটা আপনার অনেকটা তার মানে ধারণা, যেটা উনি নিশ্চয় ওনার মায়ের সঙ্গে নিশ্চয় শেয়ার করেছেন, এবং উনিও একটা দলীয় শৃঙ্খলার মধ্যে আছেন। উনি বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন। তো সে কারণে মনে হয় ম্যাডাম সেটারই একটা ইঙ্গিত দিয়েছেন। আমি সেটুকু বলতে পারি। দর্শকদের দুজন আছেন, একজন আমার বন্ধু প্রতিম মোহাম্মদ আরাফাত, উনি যেটা বলেছেন যে ফুল পাঠিয়েছেন আর ওনার মাকে গ্রেনেড হামলা করে হত্যা করতে চেয়েছেন। আমি একটা জিনিস মানে বুঝতে পারি না, জনাব তারেক রহমানের নাম কিন্তু কখনো গ্রেনেড হামলায় আসামি হিসেবে আসেনি। এটা এসেছিল এই সরকার যখন ক্ষমতা এসেছে মুফতি হান্নানের একটা স্টেটমেন্ট। উনি বলেছেন যে হাওয়া ভবনে উনি তারেক রহমানের সঙ্গে দেখা করতে গেছেন। সবচেয়ে মজার একটা বিষয় হলো, দুটো বিষয়, আমি জাস্ট দুটো বিষয় বলে শেষ করি। সেটা এক হলো মুফতি হান্নান এই কনফিউশনাল স্টেটমেন্টটা রিট্র্যাক্ট করতে চেয়েছেন এবং আদালতে তিনি উকিলের মাধ্যমে এফিডেভিট দিয়েছেন। এটা হলো একটা। দ্বিতীয় কথা হচ্ছে যে যেই লোকের সঙ্গে আমি এই খুনের ষড়যন্ত্র করব তাকে কিন্তু গ্রেফতার 2005 সালে 4 দলীয় জোট সরকার ক্ষমতায় ছিল। সরকার সবচেয়ে বড় সন্ত্রাসী এই বাংলাদেশে, এটা কেউ স্বীকার করুক বা অস্বীকার করুক, সরকার চাইলে সবকিছু পারে। আমরা বলি যে পুলিশের মনে করেন যে 12 হাত পুলিশ, লম্বা হাত 13 হাত। সরকার সে সময় চাইলে মুফতি হান্নান ক্রস ফায়ার, তো বিএনপির সময় তো মানুষ মরেছে, মুফতি হান্নান ক্রস ফায়ারে পড়তে পারত। মুফতি হান্নানকে বিদেশ পাঠিয়ে দেওয়া, মানে মুফতি হান্নানের সাথে কোনো ষড়যন্ত্র, ইলিয়াস আলীর সঙ্গেও আপনার ইলিয়াস আলীর মতো গুম হতে পারত। জি, আপনারা একটা জিনিস খেয়াল করেন যে এগুলি বলা যায় অনেক কিছু, এবং তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ এসেছে, এখনো কিন্তু অভিযোগটা প্রমাণিত হয়নি। এবং একজন শিক্ষক হিসেবে জনাব মোহাম্মদ আরাফাত আপনারা যে মারতে চেয়েছিল তারেক রহমান গ্রেনেড দিয়ে, এটা ওনার বলা উচিত হয়নি, সামনাসামনি হলে আমি ওনাকে বলবো। আরেকজন দর্শক যেটা বলেছেন যে আমরা 4টা 5টা 6টা 7টা সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী হয়েছে, তাহলে কেন তত্ত্বাবধায়ক সরকার, এটাই তো বলেছেন। আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে তত্ত্বাবধায়ক সরকার কেন প্রয়োজন, এটা আজকে বিএনপির দাবি না। কিন্তু মানে সম্মানিত দর্শক যদি মানে খেয়াল করে রাখেন, মানে দেশের প্রতিটি সেক্টরের সম্মানিত বলেন, সাধারণ মানুষ বলেন, সবাই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলেছেন। এমনকি যে সুপ্রিম কোর্টের দোহাই দেওয়া হয়েছে, সেই সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরাও বলেছেন অন্তত 2 মেয়াদের জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে, এই কথাটা বলেছেন। আমি মিথ্যা কথা বলছি না আমার মনে হয়। তো সে আরেকটা হলো, একটা হলো স্থানীয় সরকার, আরেকটা হলো গিয়ে ক্ষমতার পালাবদল। জি, বিএনপির সময় কিন্তু আপনার ঢাকা সিটি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়েছিল। আমার মনে হয় যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি কিংবা যৌক্তিকতা পরিষ্কার। মাহি ভাই, যেই কথাটি বলা হচ্ছিল যে আদর্শগত পার্থক্য আপনি বলছেন বিএনপির সঙ্গে কখনোই ছিল না, তাহলে আমরা সেই সময় বিকল্প ধারার জন্ম থেকে শুরু করে বিকল্প ধারার যে এগিয়ে যাওয়ার যে প্রতিশ্রুতি, সেখানে কিন্তু যে বিষয়গুলি দেখতে পেয়েছিলাম তা থেকে কি আসলে কোনো অবস্থা পরিবর্তন ঘটেছে কিনা? আমি আসলে এই প্রশ্ন উত্তর দিতে গেলে একসাথে দুটোর উত্তর দেওয়া হয়ে যাবে। যে প্রশ্নটি আপনি অসীম ভাইকে করেছিলেন, আমি বিএনপি রাজনীতি করি না, কিন্তু আরেকটি দলের পক্ষ থেকে যেহেতু আমাদের মধ্যে একটা বিভিন্ন ধরনের আলোচনা চলছে, আমার সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বেশ কয়েকবার বৈঠক হয়েছে এবং আমি তার কাছে কিছু সুনির্দিষ্ট বক্তব্য এবার পেয়েছি, যে কারণে বিকল্প ধারাও কিন্তু এই সমঝোতার দিকে এগিয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। এই সুনির্দিষ্ট ওই বক্তব্যগুলির মধ্যে আসলে আমার মনে হয় কিছুটা দূরত্ব সৃষ্টি, যেই আলোচনার মধ্যে যে দূরত্ব সৃষ্টি ইসলামীর ভাইয়ের সাথে, সেটা হবে না। উনি বুঝতে পারবেন যে আমরা কোন অবস্থায়, আমাদের যে বিএনপির বিরুদ্ধে অভিযোগ ছিল আমরা সেটা অস্বীকার করছি না ভাই, অবশ্যই আমাদের বিরুদ্ধে ছিল। আমরা বিএনপি থেকে বেরিয়ে এসে আলাদা দল গঠন করেছিলাম, আমরা অনেক নির্যাতন এবং অত্যাচারের মুখে রাজপথে ছিলাম, কিন্তু আমরা সব সময় একটা শালীনতা
ছেড়ে আমরা কখনো আমাদের রাজনৈতিক বক্তব্য দিইনি। আমার মনে পড়ে না বিকল্পধারা জন্মের পর থেকে কখনো কাউকে ব্যক্তিগত আক্রমণ করে বক্তব্য দিয়েছে, না বেগম খালেদা জিয়াকে, না তারেক রহমানকে, না কাউকে। আমরা সেই রাজনীতি কখনো করিনি। প্রথম দিন থেকে আমরা বলেছিলাম যে বিকল্পধারা বিরুদ্ধবাদী রাজনীতি করে না। আওয়ামী লীগের রাজনীতি কি? রাজনীতি হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে। এই জন্য আমরা সেই রাজনীতি কখনো করিনি। প্রথম দিন থেকে আমরা বলেছিলাম যে বিকল্পধারা বিরুদ্ধবাদী রাজনীতি করে না। আওয়ামী লীগের রাজনীতি কি? রাজনীতি হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে। এই জন্য আওয়ামী লীগের মাইন্ডসেটের মধ্যে আছে বিএনপির সাথে আবার সমঝোতা হয় নাকি? আরে ভাই, দেশ চালাতে গেলে দুই দলের মধ্যে সমঝোতা হইতেই হবে মিনিমাম কিছু কিছু জায়গায়, কারণ ওনারা ধরেই নিতে পারেন না যে সমঝোতা হতে পারে। দ্যাট ইজ এ রং কনসেপ্ট। আমি মনে করি এই জায়গায় যদি বিএনপি বেরিয়ে আসতে পারে, দ্যাট ইজ নতুন ধারা। ইয়েস, আওয়ামী লীগের সাথে আমার সমঝোতা হতে হবে। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে এই ইদানিং যে কয়টি বৈঠক করেছি, আলোচনা হয়েছে, আমি সুস্পষ্টভাবে দেখেছি উনি রেকগনাইজ করেন আওয়ামী লীগের সাথে আমাদের অনেক 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 জায়গায় পার্থক্য আছে, বা সমঝোতা হতে হবে। উনি এটা এই যে রেকগনিশন, দ্যাট ইজ এ নতুন ধারা রাজনীতি। এক। দুই নম্বর, উনি সুস্পষ্টভাবে বলেছেন গত 20 বছরের সংসদীয় গণতন্ত্র যাত্রা শুরু হওয়ার পর থেকে আমরা সংসদকে কার্যকর করতে পারি নাই। যারা ক্ষমতাসীন থাকেন, তারা আপার হ্যান্ডে থাকেন, তাদেরকে ছাড় দিতে হবে। বিএনপি ক্ষমতায় আসলে যা ছাড় দেওয়ার প্রয়োজন ছাড় দিব, সংসদকে কার্যকর করতে হবে। এই রেকগনিশন, এই আন্ডারস্ট্যান্ডিং বেগম খালেদা জিয়ার এসেছে। এগুলোতে অবশ্যই আমাদের কাছে যাওয়ার যথেষ্ট কারণ আছে। এটা তো অনেক বড় একটা কথা বললেন, মানে অনেক বড়। জি, অনেক বিষয় আপনি যদি আজকে, এবং ম্যাডাম জিয়া নিজেও বলেছেন আমাদের অনেক আলোচনা করতে হবে, আলোচনা করে সংসদকে কার্যকর করার জন্য যা যা প্রয়োজন আমরা সবকিছু করব। এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং, দিস ইজ এ নতুন ধারা রাজনীতি। 3 নম্বর, উনি বলেছেন যে ঐক্যের রাজনীতি করতে হবে। ঐক্যের রাজনীতি মানে কি? তার মানে ইয়েস, আমরা যে এই যে যারা চলে গেছেন যে সমস্ত জাতীয় নেত্রী, তাদেরকে নিয়ে যে গালিগালাজের রাজনীতি বন্ধ করতে হবে। বিএনপি, আই বিলিভ, আমি এখনো জানি না সেটা বিএনপি বলতে পারে, আই বিলিভ বিএনপি ইজ উইলিং টু রেকগনাইজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফর দ্য কন্ট্রিবিউশন, উনি যে কন্ট্রিবিউশন রেখেছেন, এবং এটা আনুষ্ঠানিকভাবে বিএনপি সেটা প্রয়োজন হলেও করবেন। শুধুমাত্র আমাদের একটাই দাবি থাকবে যে জিয়া রহমানকে তুলে গালিগালাজের রাজনীতি আওয়ামী লীগকে বন্ধ করতে হবে। বেগম খালেদা জিয়া সুস্পষ্টভাবে বলেছেন আমি জানি কারা দুর্নীতি করেছে। উনি একসেপ্ট করেন ওই গত সরকারের আমলে যারা যারা দুর্নীতি করেছিলেন, সেই সমস্ত দুর্নীতিবাজদেরকে দল থেকে চূড়ান্তভাবে নিষ্ক্রিয় করে রাখা এবং দুর্নীতি দমন কমিশনকে চূড়ান্ত শক্তিশালীকরণের জন্য প্রয়োজনে বিরোধী দলের সাথে আলোচনা করে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নিয়োগ, এই সমস্ত বিষয়বস্তুর ব্যাপারে বেগম জিয়া মনে করেন দেশ তাকে অনেক দিয়েছে। আজকে যেই বয়সে তিনি চলে গিয়েছেন, জীবন সায়নে চলে গিয়েছেন, আই থিঙ্ক শি ইজ রেডি টু গিভ এন্ড গিভ অনলি। নতুন ধারা স্বপ্ন। মাহি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে এটা অনেকখানি অ্যাডভান্সমেন্ট, কারণ আমরা যা শুনেছি আর কি, তখন আমরা রিপোর্টার ছিলাম। আমি বিশ্বাস করি বিএনপি সেটার জন্য প্রস্তুত আছে। আপনি শুধু বিরোধী দলের নেত্রী, সেই সময়ের বিরোধী দলের নেত্রী শেখ হাসিনার জন্য একটি তোরণ বানিয়েছিলেন বলে আপনার বাবা প্রেসিডেন্ট পদ থেকে চলে যেতে হয়েছিল, এরকম আমরা শুনেছি। মানে মেঠোভুক্তিতে অবশ্য আমরা সত্য জানি না, আমরা এটা প্রচলিত রাজনীতি। সেই জায়গা থেকে আজকে যদি দেশনীতি একটি তরুণ বানানোর জন্য যদি রাষ্ট্রপতি পদে পরিবর্তন আসতে হয়, এবং এর থেকে যদি এত বড়, তাহলে এটা আমি অনেক বড় অ্যাডভান্সমেন্ট বলবো। আমরা একটা বিরতি নিয়ে এসে আবার ফিরে এসে এটা নিয়ে আলোচনা করি। ভাই ভাই, যে আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ইসরাফিল ভাই, আমরা এই পর্বে অনেকগুলি তাড়াতাড়ি করে প্রশ্ন নিতে চাইবো। যে আমাদের এই তো দর্শক বিথি, উনি বলেছেন নতুন ধারা বলতে যদি সহিংসতাবিহীন রাজনীতি বোঝানো হয়, তাহলে কি আমরা ধরে নেব ঈদের পর আমরা কোনো সহিংসতা দেখবো না? এটা নিশ্চয়ই অসীম ভাই এবং মাহি ভাই নিয়ে আলোচনা করবেন, কারণ ঈদের পরে রাজনীতি কঠোর হচ্ছে, আন্দোলন, এরকম একটি কথা শোনা যাচ্ছে। ইসরাফিল ভাই, এই প্রশ্নটি আসলে আপনাদের প্রায়ই মুখোমুখি হতে হচ্ছে। সেইটা হচ্ছে যে বিভিন্ন মহল থেকে জামাতকে নিষিদ্ধের দাবি উঠছে, জামাতকে যুদ্ধাপরাধী, সন্ত্রাস, প্রতারক সংগঠন হিসেবে আদালতের রায়ে উঠে এসছে। আওয়ামী লীগের অনেক নেতাও নিষিদ্ধের পক্ষে কথা বলছেন। এই বিষয়ে মানে আপনার বা আওয়ামী লীগের আসলে? আমি মনে করি জামাতে ইসলাম নির্বাচন কমিশনের রেজিস্টার প্রাপ্ত একটা রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক দল। এখানে সরকার নির্বাহী আদেশের মাধ্যমে যদি রাজনীতি নিষিদ্ধ করে, তাহলে এটা সঠিক হবে না। এটা নির্বাচন কমিশন করতে পারে। যদি সন্ত্রাসী সংগঠন হতে হয় বা প্রতারক সংগঠন হয়, তাহলে এটা নির্বাচন কমিশন তো এই ব্যাপারে পদক্ষেপ নিতে পারে। সরকারের এই দায়িত্বটা আমার মনে হয় না। সন্ত্রাসী সংগঠনকে মানে নিষিদ্ধ করার জন্য, যেমন ধরা যাক, আমি একাডেমিক ইন্টারেস্টে জানতে চাচ্ছি যে ধরেন হিজবুত তাহরিরকে যদি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে তাকে নিষিদ্ধ করা যায়, তো জামাত যদি সন্ত্রাসী সংগঠনই হয় আপনাদের কথায়, তাহলে তাকে নিষিদ্ধ করতে বাধা কোথায়? না, আমি যেটা মানে সেটা কেন নির্বাচন কমিশন জাস্টিফাইড হবে না? কারণ
রাজনৈতিক দলগুলোকে ম্যানেজ করা, তাদেরকে কন্ট্রোল করা, তাদেরকে গভর্ন করার দায়িত্ব নির্বাচন কমিশনের, মানে কারণ যেহেতু তারা রেজিস্ট্রেশনটা দিয়েছে। মানে রাজনৈতিক দল যদি সন্ত্রাস করে তাহলে তাকে Yes. তাকে তাকে নির্বাচন কমিশন They have every right. আপনাকে অনেক ধন্যবাদ অসীম ভাই। আমরা কয়েকটা লক্ষণ খেয়াল করছি যেটিকে বলা যেতে পারে যে যেটিকে বলা হচ্ছে যে যেমন আমি যদি একটি পত্রিকার শিরোনামের কথা বলি, সেটা হচ্ছে চট্টগ্রামের বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাটিকে বলা হয়েছে ছাত্রদলের ক্ষমতায় যাওয়ার মহড়া। লক্ষ্মীপুরে বিএনপির দুপক্ষেরও সংঘর্ষ হয়েছে, সেটাও মোরলেস আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। মানে আপনি কি একটু খেয়াল করেছেন যে এখনই বিএনপিকে অনেকটা পার্টি ইন পাওয়ার বা ক্ষমতার আধিপত্য এগুলির ক্ষেত্রে জড়িত হতে দেখা যাচ্ছে? এটা বাংলাদেশের সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতির একটা অংশ। আচ্ছা, সারা জীবন মনে করেন আপনি গত 4.5 বছর ধরে যারা মনে করেন যে নিবেদিত প্রাণ কর্মী, যারা বিএনপির সঙ্গে ছিল, নির্যাতন নিপীড়ন সহ্য করেছে, এরপরে কিন্তু যখন দেখে যে মানে বিএনপি ক্ষমতায় আসবে বা এখন আওয়ামী লীগের শেষ সময়, ওনাদের অস্ত্র ভোতা হয়ে গেছে, এখন বিএনপির মানে শান দেওয়ার সময়, এ সময় মনে করেন যে আপনার এই ধরনের লোকজন আসবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আর একটা রাজনৈতিক দল, একটা বড় পরিবার, হাতের 5 আঙ্গুল যেমন সমান না, আর একটা পরিবারের সব সন্তান কিন্তু একই রকম হয় না। এটা আপনার নতুন করে আমি এটা মানে ব্যাখ্যা করব কি, আর আমি এটা নিয়ে কি বলবো, আমার মানে এটা আমি মানে খুঁজে পাচ্ছি না। এটা বিগত দিনে হয়ে আসছে, এটা আগামীতেও হবে। আমরা নতুন ধারার রাজনীতিও যদি এদেশে যে বিএনপি এবং আওয়ামী লীগ নিয়েও যদি বাংলাদেশে কোনোদিন কোয়ালিশন গভর্নমেন্ট হয়, তখনও কিন্তু এটা থাকবে, এটা যাবে, একদিন শেষ হবে। যখন আপনার ওই যে আশ্রয় প্রশ্রয় দেওয়াটা আপনার হবে না, চলবে না, তখন কিন্তু এটা সম্ভব হবে। মাহি ভাই, এই যে এটি কিন্তু অসীম ভাই একদম খুবই 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 ভালোভাবে বললেন আর কি, মানে ওনার মতামতটা যে শেষ বছরে আসে এগুলি শুরু হয়, এর থেকে রক্ষা পাওয়ার আমাদের উপায় কি? এর সাথে যদি আমরা একটু যুক্ত করি, আপনার কাছে এটা জানার ইচ্ছা আমাদের একাধিক দর্শকের, যে 18 দল ক্ষমতায় আপনি কি মনে করেন যে যুদ্ধ অপরাধীদের বিচারের ক্ষেত্রে অবস্থানে কোনো পরিবর্তন ঘটবে কিনা? ওকে, দুটো জিনিস আমি খুব সংক্ষেপে দিয়ে দেবো, বিকজ ইজ র্যাপিড ফায়ার হোয়াট ইউ সেড। এক নম্বর হচ্ছে গিয়ে আপনি বলেছেন যে এই যে মাঠ দখলের রাজনীতির এই কালচার পরিবর্তন হবে কবে? এই কালচার পরিবর্তন করতে হলে আপনার রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে, কিছু কিছু আইনের ব্যাপার রয়েছে। আসলে রাজনীতিতে মাঠ দখল, রাজপথ দখল, এই যে বড় বড় জনসভা, জনসমাবেশ, মিটিং, মিছিলের এই যে কালচার, এটাকে আইন করে হলেও আপনাকে কিছু কিছু জায়গায় আস্তে 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 এগুলোকে বন্ধ করতে হবে। পৃথিবীতে কোনো সভ্য দেশে রাজপথ রাজনীতিবিদদের দখলে থাকে না, কর্মজীবী মানুষের দখলে থাকে। বাংলাদেশে 40 বছর স্বাধীনতার পর আপনাকে রাজপথ থেকে রাজনীতিকে আস্তে আস্তে সরিয়ে দেওয়ার ব্যবস্থা শুরু করতে হবে। এই সংস্কৃতি আমাদের আসতে একটু সময় লাগবে, বাট আসবে। আমি মনে করি এই যে নতুন ধারার রাজনীতির যে কথা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আমার কাছে মনে হয়েছে এটা করতে হবে। যেটা উনি বলেছেন যে এটা তো এটা চলতেই থাকবে, আরো কিছুদিন চলবে, আমি এগ্রি করি না। একটা প্রশ্ন করতে পারি মাহি ভাই, এই যে নতুন ধারা রাজনীতি সম্পর্কে আপনি বেগম খালেদা জিয়া যেরকম আপনাকে আপনি এখন যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এরকম একটা নতুন ধারা রাজনীতির প্রস্তাব নিয়ে আপনার কাছে আসে, আপনি কি ওইটাও বিবেচনা করবেন? এক নম্বর কথা, আমি বিবেচনা করেছিলাম। জি, আমরা মহাজোটের অংশ ছিলাম না গত নির্বাচন, জি আন্দোলনে ছিলাম, নির্বাচনে ছিলাম না। আমরা মহাজোটের বিরুদ্ধে নির্বাচন করেছি, বিএনপির বিরুদ্ধেও করেছি, আমাদের অবস্থান থেকে করেছি, আমাদের নির্বাচনের ফলাফল ভালো হয়নি। জনগণ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন তার দিন বদলের সনদ এবং ডিজিটাল বাংলাদেশ। দিন বদলের সনদ মানে নতুন ধারা রাজনীতি। আমরা পরাজিত হয়েই ওই দিনই ফুলের মালা নিয়ে শেখ হাসিনার কাছে গিয়েছিলাম, বলেছিলাম ইয়াস আমরা আপনার দিন বদলের রাজনীতিকে সমর্থন করি, আমরা আপনাকে বিশ্বাস করলাম। উনি 5 বছরে কথায় দিন বদল করেছেন, কিন্তু দিনের বদলে নতুন দিন না এনে ওনারা যে রাত নিয়ে আসবেন এটা বুঝতে পারিনি। তো এই জায়গাটায় আমাদের পার্থক্য ছিল। আমরা এখন বিশ্বাস করছি যে না, খালেদা জিয়া দিন আসবে, আসতে গেলে আমাদের কিছু কন্ট্রিবিউট করতে হবে। যেখানে আপনি প্রশ্ন করলেন যে আমরা, একজন দর্শক প্রশ্ন করেছেন যে এখানে যুদ্ধাপরাধীদের বিচার হবে, এই জায়গায় আমি মনে করি যেটা আমি প্রথম বললাম যে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি একত্রিত হয়ে আমরা কিন্তু বিএনপির সাথে আলাদা জোট গঠন করার চেষ্টা করছি, 18 দলের বাইরে। আমাদের দায়িত্ব হবে কন্টিনিউয়াসলি কিপ এ প্রেসার অন বিএনপি ক্ষমতায় আসলে। আমি আপনাকে এটুকু বলতে পারি, আমাদের পক্ষ থেকে বিএনপি যে ক্ষমতায় আসে এবং সেখানে যদি আমাদের কোনো কন্ট্রিবিউশন থাকে, উই উইল মেক শিওর বাংলাদেশের যুদ্ধ অপরাধীদের বিচার বিএনপির আমলে হবে ইনশাআল্লাহ। অসীম ভাই, আমি আপনার কাছে এই প্রশ্নের সাথে একটু যুক্ত করতে চাই যে মানে ব্যারিস্টার মওদুদ আহমেদ তার লেখা যে বই কারাগারে কেমন ছিলাম সেটিতে বলছেন যে সারা দেশে উদযাপিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। আমার এই কারণে দুঃখ হয় যে আমার অক্লান্ত প্রচেষ্টা সত্ত্বেও আমি সরকারের বিরোধিতার কারণে আপিল বিভাগে জমে থাকা সেই জঘন্য হত্যা মামলার শুনানি করতে পারিনি।
হচ্ছে ব্যারিস্টার মওদুদ আহমেদ, যিনি আইনমন্ত্রী ছিলেন, তিনি বলছেন যে তার অক্লান্ত চেষ্টা সত্ত্বেও সরকারের বিরোধিতার কারণে। আপনি কি মনে করেন যে যুদ্ধাপরাধীর বিচারটা রাজনৈতিকভাবে প্রভাবিত হবে কি হবে না? এখানে তো আমরা আমার কাছে মনে হয় না, একটা জিনিস স্পষ্ট করেছেন বেগম খালেদা জিয়া অনেক আগে, আরো মাস 6 আগে, যুদ্ধাপরাধের মানে আপনার কনভিকশন গুলো, রায়গুলো আসার আগে কিন্তু উনি বলেছেন যে বিএনপি যদি কখনো ক্ষমতায় আসে যুদ্ধাপরাধের বিচার কিন্তু কন্টিনিউ করবে। এই কথা উনি খুব স্পষ্ট করেছেন অনেক আগে। এটা নিয়ে আমি আর নতুন কোনো কিছু আমি উনি কিন্তু স্পষ্ট করেছেন যে এই রায়টা উনি আপিল করবেন। তখনও রায় হয়নি, উনি বলে যুদ্ধাপরাধের বিচার অব্যাহত থাকবে। তবে সব সেটা যদি এখন রায় যদি উনি জানি কেমন জানি, তবে কিন্তু মানে একটা কথা বলা হয়েছে যে আমরাও, আগেও উনি বলেছেন যে আমরাও যুদ্ধাপরাধের বিচার চাই, স্পষ্ট বিচার চাই, স্বচ্ছ বিচার চাই, আন্তর্জাতিক মানদণ্ডের কথা বলেছেন। কিন্তু যুদ্ধাপরাধের বিচার যে চেতনা, যেটা মুক্তিযুদ্ধের এবং বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, উনি তার বাইরে কিন্তু কোনো কিছু বলেছেন বলে আমি মনে করি না। আমার মনে হয় যে এই ব্যাপারটাও আপনার স্পষ্ট। ইসরাফিল ভাইয়ের মতামত এই সম্পর্কে জানতে চাই। ইসরাফিল ভাই, একটা বিরতি নিয়ে আসি, আপনার কাছে এই বিষয়ে জানতে চাইবো আমি। আমরা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব ইসরাফিল আলম, আপনি যদি একটু বলতেন যে বিরতির আগে যে প্রসঙ্গটি, আসলে দুইজনই তো বিএনপি এখন ধারার, আমি একা, ওরা দুইজন মিলে যা কথা বলতেছে, বিএনপি হয়ে গেছে এটা আমি জানতাম না আসলে। কিছু আছে কিনা সেটা ব্যালেন্স। তো আমি একটা কথা বলি যে নতুন ধারার রাজনীতিকে সামনে রেখে প্রধান বিরোধী দলের নেত্রী বেগম জিয়ার যে উপলব্ধির কথা বলেছে ভাই, এটা খুব আশান্বিত। আমি এটা সবার মধ্যে একটা আশাবাদের জন্ম হবে। তবে নির্বাচনকে সামনে রেখে এই ধরনের বক্তব্য বেগম জিয়া বহুবার দিয়েছে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর কিন্তু রাখা হয়নি। হরতাল যারা করে তারা দেশ এবং জাতির শত্রু, আমরা বিরোধী দলের হরতাল করব না, তত্ত্বাবধায়ক সরকার মানি না, জানি না, বুঝি না, এসব বক্তব্য। সংসদকে কার্যকর করার কথা বলেছেন উনি বলেছেন। আজ পর্যন্ত কিন্তু বিএনপি সংসদে বিরোধী দলের উপনেতা কিন্তু দেননি, এবং যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু উপনেতা ছিল না। এবং সংসদীয় গণতন্ত্রকে চর্চা করার জন্য, অনুশীলন করার জন্য, অগ্রসর করার জন্য সংসদে যে কার্যক্রমগুলো করা দরকার বিএনপির পক্ষ থেকে কিন্তু আমরা কোনোদিনই দেখিনি। যদি উপলব্ধি হয়ে থাকে ভালো সামনে, তারা আমরা বিশ্বাস করবো যে হ্যাঁ উপলব্ধিটা হয়েছে। আর একটা বিষয় সমঝোতা এবং ঐক্যের রাজনীতি। দেখেন, যুদ্ধাপরাধ সহ এবং এই যে হরতাল সহ, আপনার হরতালের ব্যানারে সন্ত্রাস, জ্বালাও পোড়াও, এইসব কার্যক্রম দেখে কিন্তু আমি এই কথাগুলোর সাথে আমি একমত পোষণ করতে পারি না এই মুহূর্তে। ভবিষ্যতে যদি তারা করে দেখাতে পারে তখন নিশ্চয়ই আমি বিশ্বাস করবো। আর একটা বিষয় মাহি খুব সুন্দর করে বলেছেন যে দেখেন, রাজনীতিতে একটা বিষয় আছে কি, যে দিন বদল হয়নি, দিনের পরিবর্তে রাত আসছে। রাজনীতিতে আমরা অপোজিশনের অবদানকে অস্বীকার করব, কিন্তু তারও একটা কিন্তু মিনিমাম একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে। মাহি ভাই, দেখেন বাংলাদেশের রাজনীতিতে কি গুণগত মানের পরিবর্তন হয়নি 5 বছরে? আমাদের গুণগত মান নিয়ে আমরা আমি একটু শেষ করি। গ্যারিড হামলা তো হয় না, অস্ত্র ট্রাক ভর্তি তো আসে না। রাষ্ট্রপতিকে পদত্যাগ করে রাজপথে এসে আবার ওই সরকারি দলে তার নিজের প্রতিষ্ঠিত দলের ক্যাডারদের দ্বারা এই প্রশ্নটি না করে পারছেন ইসরাফিল ভাই। এই প্রশ্নটি আমরা ওইটা নিয়ে আরেকদিন আলোচনা করব। এগুলো কি দিন বদল না? আমি বলতে চাচ্ছি মানে দিন বদল আমরা অন্যরকম, আমরা কিন্তু আসলে অন্যরকম আবার একটা অন্য অসুবিধার মধ্যে থাকছে। ইসরাফিল ভাই, একটু যদি মুনিম সাহেবের কথা একটু বলতেন, আপনি যদি এক কথায় বলতেন যে এই উনি বলছেন যে মানে এই সব কথা না বলে আপনাদেরকে সরাসরি যেন আমি জিজ্ঞেস করি, নির্বাচন কি হবে নাকি? কেন হবে না? নির্বাচন শাসনতান্ত্রিক বিধি ব্যবস্থায় আমরা নির্বাচন ছাড়া ক্ষমতা বদলে তো কোনো পথ নেই। বিরোধী দল যদি না যায় তাহলে কি নির্বাচন? বিরোধী দল আমি বিশ্বাস করি তারা যদি গণতন্ত্রে বিশ্বাস করে, শাসনতান্ত্রিক শাসন ব্যবস্থার ধারাবাহিকতা রক্ষা করতে চায়, নিশ্চয়ই তারা নির্বাচনে আসবে। আর নির্বাচনী ব্যবস্থা নিয়ে কথাবার্তা আছে, সেটা আলোচনার মাধ্যমে সমঝোতা হতে পারে। পার্লামেন্টে তারা তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে তারা বিল কতটা আশাবাদী নির্বাচন হওয়ার ব্যাপারে, নির্বাচন অংশ নেওয়ার ব্যাপারে এবং একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার ব্যাপারে? নির্বাচন না হওয়া আর সুষ্ঠু নির্বাচনের যে অন্তরায় একই জিনিস। নির্বাচন যদি হয় আক্ষরিক অর্থে এবং যেটার আপনার মনে করেন যে একটা গ্রহণযোগ্যতা যদি থাকতে হয়, তাহলে আমি একটা জিনিস মনে করি যে বিএনপি চেয়ারপারসন যেটা বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা অন্তর্বর্তীকালীন হোক, তত্ত্বাবধায়ক হোক, অন্তর্বর্তীকালীন হলেও সেটা নিরপেক্ষ বা নির্দলীয়, যেটাই উনি মিন করে থাকেন না কেন, যেটা একসময় ছিল আমাদের সংসদীয় ব্যবস্থাতে, মানে সাংবিধানের
অন্তর্ভুক্ত যেটা ছিল উনি সেটার কথাই বলেছেন। উনি অনিশ্চয়তাটা যেন কাটিয়ে ওঠা যায়। আজকে যেমন ইসরাফিল ভাই একটা কথা বলেছেন যে বিরোধী দল, প্রধান বিরোধী দল, ওনারা কিন্তু 2006 সালে নির্বাচনে অংশগ্রহণ করেননি। বড় বিরোধী দলকে বাদ দিয়ে কিন্তু নির্বাচনের গ্রহণযোগ্যতা কখনো আসে না। 1996 সালে 15 ফেব্রুয়ারি বিএনপি যখন নির্বাচন দিয়েছিল তখন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সেটাতে আপনার অ্যাটেন্ড করেনি। সেই সংসদও কিন্তু 11 দিন ছিল, 11 দিনের বেশি টিকে থাকতে পারেনি। আপনার কথাটা হচ্ছে যে আপনি কি সুসংহত গণতন্ত্রের জন্য আপনি কি সমঝোতার পথে এসে একটা, যেটা আজকে শুধু বিএনপির দাবি আমি বলছি না, আমি সেটাই বলছি, যেটা সবার দাবি, কিন্তু সবার দাবি। এবং এমনকি আমি কিন্তু আপনার সুরঞ্জিত সেনগুপ্ত সাহেব ওনাকে কিন্তু বলেছি পার্লামেন্টে লর্ড এভেরির পাশে, আমি বলেছিলাম দ্য জেন্টলম্যান সিটিং নেক্সট রাইট টু ইউ, হি ওয়াজ দ্য চেয়ারম্যান অফ এ পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি, যেটা আপনার সকল সিভিল সোসাইটি বলেন, লয়ারদের বলেন, জুরিস্টদের বলেন, একাডেমিক্স প্রফেশনালস, ডক্টর, সাংবাদিক, জার্নালিস্ট, সবাইকে ডেকেছেন, সবাই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলেছেন, বাট হি কুডন্ট আপহোল্ড হিজ পায়াস উইশ বিফোর হিজ লিডার শেখ হাসিনা। মাহি ভাই, এটাই আমাদের দুর্ভাগ্য। যেটা আমরা বলছিলাম যে ইসরাফিল ভাই বলেছেন যে আমরা দুইজনই বিএনপি, আজকে মানে আপনি যে এতটা মানে বিএনপির কাছাকাছি চলে এসেছেন সেটা আমি বুঝতে পারিনি। আপনি যদি শেষ 30 সেকেন্ড আছে আমাদের, আপনি যদি একটু। আমি বিএনপির কাছাকাছি চলে এসেছি কথাটা ঠিক নয়। আমি মনে করি বিএনপি বিকল্প ধারার অনেক কাছাকাছি চলে এসেছে। দেখি আজকে নতুন ধারার রাজনীতির কথা বলে, সুন্দর রাজনীতির কথা বলে, এবং এখানে যে সমঝোতা হয়েছে তাতে দেশ উপকৃত হোক, সেটাই আমাদের প্রধান কামনা। আমি এখানে ইসরাইল ভাইকে শুধু বলবো, দিন এবং রাতের কথাটা কেন বলেছি এটা কিন্তু আমাকে বুঝতে হবে। অবশ্যই আমি যখন দিন বদলের রাজনীতি ঘোষণা করেছিলেন আজকের প্রধানমন্ত্রী, আমি আশান্বিত হয়েছিলাম, কিন্তু তারপর যখন আমি দেখলাম যে প্রধান বিরোধী দলের মহাসচিবকে কয়েকদিন পর জেলে যেতে হয়েছে, আওয়ামী লীগ কিন্তু বিরোধী দলে ছিল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কয়বার জেলে গেছে বিএনপি, আমি জানতে চাই, বিএনপির পক্ষে বলার জন্য। বাস্তবতা আপনি দেখেন, 90% লোক তত্ত্বাবধায়ক সরকার চাওয়ার পরেও চুরি দিয়ে উড়াই দিলেন আপনি তত্ত্বাবধায়ক সরকার। এগুলো দিন বদলের রাজনীতি না। আপনি আওয়ামী লীগের ভিতর সিনিয়র নেতাদের সবজির বাগান ভেজিটেবল বানায় ফেলেন, জায়গায় নেই তাদের কোনো। বিচার বিভাগের কি অবস্থা বলতে গেলে ভয় পাই, আবার আদালত অবমাননার মামলায় পড়ি। ব্যাংকিং ব্যবস্থা হলমার্ক যা করছে আওয়ামী লীগ, আলহামদুলিল্লাহ, এটা যদি দিন বদল হয় আগের দিন বলতে কি ভাই ভাই আমার শেষ প্রশ্ন, বিএনপির আগের সময় নতুন ধারা, আপনি বলছিলেন যে বিএনপির আগের, আমরা আশা করি আমরা আগের দিনে ফিরে যাব না। ভাই ভাই যে সরকারের বিরুদ্ধে কথাগুলো বলতে পারছে, এটা কি দিন বদল না? না, আমরা এটা দর্শক বিচার সরকারের সঙ্গে আপনি বলতে পেরেছেন এই কথাগুলো। ইসলামিক ভাই, আপনাদের তিনজনকে আজকের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি। আজকের বাংলাদেশ সৌজন্যে গ্রামীণ ফোন।